আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য, ভাই বোন, বন্ধুরা, আশা করি পরিবার পরিজন নিয়ে ঈদ উল ফিতরের ঈদ আনন্দ মোটামুটি ভালোই কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ঈদ মানেই কষ্ট, যন্ত্রণা, সকল কিছুই যেন চেপে ধরে। হয়তোবা এই ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেরই হয়তোবা ভালোই কেটেছে। আশা করি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ঈদ আনন্দটি শুধুমাত্র পরিবার পরিজনের সদস্যদের মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চার চোখের পানিতে কেটেছে। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ঈদ মানেই যেন বাড়তি একটি বোঝা আমাদের মাথায় চেপে বসে। বেতন বোনাস যাই পাই, বাকি দোকানের দিয়ে দোকানে যে বাকি আছে, আমরা প্রতি মাসেই ঋণ হচ্ছি, প্রতিটা মাসেই ঋণ হচ্ছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা প্রতিটি মাসেই ঋণের বোঝার চাপে আমরা চাপা পড়ছি। কারণ রাষ্ট্র কর্তৃক গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে বেতন ভাতাটি দেয়া হয়, সেই বেতন ভাতায় 15 দিনের বাজারও করা সম্ভব নয়। তাই প্রতি মাসেই আমরা ন্যূনতম 10,000 টাকার ঋণের বোঝা প্রতি মাসেই বৃদ্ধি হয়ে চলেছে, যা একজন গ্রাম পুলিশ সদস্যর জন্য মরণ ব্যাধি হয়ে ঘুরে ঘুরে খাচ্ছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ঈদ পরবর্তী গ্রাম পুলিশ বাহিনীর যে কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমের অংশগ্রহণ হিসেবে আমাদের বেশ কিছু দিক নির্দেশনা আছে, আলোচনা আছে। শরীর আলহামদুলিল্লাহ ভাই, এখন ভালো আছি। আলামিন ভাই, আনারুল ভাই, আমিনুল ভাই, ফারুক ভাই সহ যারা লাইভে আছেন, আপনাদের সকলের প্রতি ভালোবাসা রইল এবং ঈদের শুভেচ্ছা রইল। কারণ ঈদের ছুটি এখনও চলমান আছে। তবে গ্রাম পুলিশ বাহিনীর জন্য কোনো ছুটি নেই। ঈদ বলেন আর যাই বলেন, রাষ্ট্রের অর্পিত দায়িত্বের জন্য, দায়িত্বে থাকার কারণে আমরা সবসময় অ্যালার্ট থাকতে হয়, সবসময় প্রস্তুত থাকতে হয়। রাষ্ট্রের প্রয়োজনে কখন যেন ছুটে যেতে হয় ইউনিয়নের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, ছুটে যেতে হয় উপজেলা থানা পর্যন্ত। কারণ আমরা রাষ্ট্রের কর্মচারী, আর রাষ্ট্রের খোদ কর্মচারী হিসেবে আমরা দীর্ঘদিন যাবতীয় বৈষম্যের শিকার হয়ে আসছি। সেই বৈষম্য থেকে মুক্তির জন্যই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ছুটে গিয়েছে ন্যায় বিচারের জন্য,
ন্যায্য অধিকার পাওয়ার জন্য। কারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভিক্ষা চায় না, অধিকার চায়, বাঁচার মতন বাঁচতে চায়, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চায়। আপনারা সকলে কি আমার সাথে একমত কিনা একটু বলবেন। এবং ঈদ পরবর্তী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে এসেছে এবং আমরা সেই বিষয়গুলোর উপরে আলোচনা আপনাদের কাছে রাখবো এবং আপনাদের সকলকেই এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। কারণ আসলে আপনারা প্রতিদিনই শত শত নাম্বার থেকে ফোন দেন, খোঁজখবর নেন, আমার জীবনের কষ্টের পাশে থাকার চেষ্টা করেন অনেকেই ভাই। যেমন ফারুক ভাইকে আমি ধন্যবাদ জানাই। এই মানুষগুলোকে এরা চেষ্টা করছে নিজের জায়গা থেকে। অনেকে ফেসবুকে এসে অনেক ভালো ভালো স্ট্যাটাস দেন, ভালো ভালো কথা বলেন, কিন্তু কথায় কাজে তাদের মিল পাওয়া যায় না। তারা গ্রাম পুলিশের কল্যাণের জন্য, নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য নিজের যে ভূমিকাটা আছে সেই ভূমিকাটা রাখার চেষ্টা করে না। তো যারা শাকিল, ধন্যবাদ আপনাকে। এখন আপনি যেহেতু বাঁচতে চান না, তাহলে আপনার জন্য কোনো ভবিষ্যৎ নেই। প্রতিটা মানুষই বেঁচে থাকতে চায়, আর বেঁচে থাকা মানেই স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন যদি আপনার সব চুরমার হয়ে যায়, সে মানুষ বেঁচে থাকতে পারে না। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। তো যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে স্বপ্ন দেখতে হবে এবং ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে সমস্যাগুলো, সেটা আমরা অল্পতেই ভেঙে পড়ি। বিশেষ করে 230 বছর এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জন্ম সাল, 230 বছর যাবৎ এই বাহিনীর অস্তিত্ব পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা রিট মামলাটি 17 সালের শেষ দিকে, অর্থাৎ নভেম্বর মাসের 27 তারিখে আমরা দায়ের করি। প্রথম শুনানি হয় 3 ডিসেম্বর 2017। 19 সালে শেষ দিকে আমরা রায় পাই, অর্থাৎ 2 বছরের মধ্যেই আমরা রায়টি পাই। 2 বছর 15 দিন আমরা রায়টি পাই। কিন্তু করোনা নেমে আসলো, সাথে সাথে গ্রাম পুলিশ বাহিনীর, আপনারা জানেন, করোনার কারণে আমরা একটা ডোপ খেয়েছি এবং উচ্চ আদালতে মোকাবেলা করার জন্য, আপিল মোকাবেলা করার জন্য রাষ্ট্রের এবং আইন অঙ্গনের সবচেয়ে সিনিয়র ব্যক্তিদেরকে আমরা রেখেছি। আসলে রাষ্ট্রের কর্মচারী হিসেবে গ্রাম পুলিশ বাহিনীকে যে ঐতিহাসিক রায় মহামান্য আদালত দিয়েছে, আমরা সাদরে গ্রহণ করেছি। এবং আপনারা জানেন, গ্রাম পুলিশের এই রায়টি হলো ঐতিহাসিক রায়। এই ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যেভাবে এগিয়ে আসার কথা, সেভাবে তারা এগিয়ে না এসে তারা বারবারই বিভিন্নভাবে বিভিন্ন পর্যালোচনা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হয়ে বিভিন্ন কথা বলি। এখন আপনারা যারা লাইভে আছেন, আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি জানার, বোঝার এবং জানার জন্য কিছু কথা বলবো। সেই কথাটা হলো, আপনারা দেখেছেন ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের নজরে আনার জন্য একটি ভিডিও আপনারা ঈদের শুভেচ্ছা উপলক্ষে যে ভিডিওটা পেয়েছেন, সেই ভিডিওটায় কী বার্তা দিয়েছে। অর্থাৎ ঈদ মানেই গ্রাম পুলিশ সদস্যদের বাড়তি একটি চাপ এবং অসহ্যনীয় যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হয়। আড়ালে মুখ লুকিয়ে গ্রাম পুলিশ সদস্যরা কাঁদতে হয়। তারা পরিবারের সামনে, সকলের সামনে কাঁদতে পারে না, মুখ লুকিয়ে তারা কাঁদে। কারণ যে বেতন ভাতাটা আমরা পেয়ে থাকি, সে বেতন ভাতা দিয়ে দোকানের বকেয়া টাকা দিতে গেলেই আরও কথা শুনতে হয়, দিতে পারি না। সেক্ষেত্রে পরিবার পরিজনের জন্য
কি ক্রয় করব, কি কিনবো, কি কিনতে পারবো, এই বিষয়গুলো আপনারা সকলেই অনুধাবন করেন। এখন আপনিও গ্রাম পুলিশ, তো আপনারও তো কষ্ট আছে। সেই কষ্টের চিত্রটা রাষ্ট্রের জনসাধারণকে রিপ্রেজেন্ট করতে পেরেছেন কি? আপনি কি একটা ভিডিও ছাড়তে পারতেন না? আপনার রিয়েল কথাগুলো, আপনার রিয়েল কষ্টের কথাগুলো নিয়ে আপনি কি একটি পোস্ট করতে পারতেন না? আপনি কি একটি ভিডিও নিজের কথাগুলো, আপনার অনুভূতিগুলো ছাড়তে পারতেন না? কেন আপনারা সেটা না করে দেখেন, যারা আমরা কাজ করে থাকি নিজের জায়গা থেকে, কারণ আমি একটি ইউনিয়ন কমান্ডার, যাকে বলা হয় দফাদার। আমিও সেই আমার ইউনিয়নে আমার দায়িত্ব পালন করতে হয়, কাজ করতে হয়। আমার উপজেলায় থানা হাজিরায় যেতে হয়, উপজেলা হাজিরায় যেতে হয়, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নির্দেশ ফলো করে কাজ করতে হয়। তারপরও নিজের জায়গা থেকে ছুটে যাই সেই আদালতে যেতে হলে লাগে অর্থ। সেই অর্থটা যে কোনো জায়গা থেকেই ম্যানেজ করতে হয় পরিশ্রম করে, না হয় কারো কাছ থেকে হাওলাত নিয়ে, কারো কাছ থেকে সুদে নিয়ে, বিভিন্নভাবে। আবার মাঝে মাঝে কোনো এক ভাই, কোনো ভাই দেখা গেলো সহযোগিতা করেন, ভাই আপনার গাড়ি ভাড়াটা দিলাম, আজকের গাড়ি ভাড়াটা দিলাম। এইভাবেও অনেক ভাই সহযোগিতা করে থাকেন। এভাবেই গ্রাম পুলিশের কাজ করার জন্য ছুটে চলেছে। কিন্তু আপনারা এই কাজের মাঝেও রাষ্ট্রের যে মানুষরা আছে তাদেরকে, গ্রাম পুলিশ সদস্যদের সেই আত্মনাদগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে, বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করতে হবে। উপস্থাপন না করে আমরা শুধুমাত্র যারা কাজ করছে তাদের কাজের ভুল ধরার চেষ্টা করি, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আমরা কথা বলে থাকি। তো আমি আপনাদের সকলের কাছেই বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, দায়িত্ব আপনারও আছে। সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে আপনারা দিয়ে দেননি। হয়তোবা আমি আপনাদের দায়িত্বটি নিজ কাঁধে তুলে নিয়েছি, কারণ মহামান্য হাইকোর্টে একটি এফিডেভিটের মাধ্যমে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণের জন্য যে এফিডেভিটটি করেছি, আজকে আপনারা রায়টি পেয়েছেন। সেই রায়টি বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদেরও। তো সেই জায়গা থেকেই আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা একটু ভেবে দেখুন। আমরা শুধুমাত্র বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন কথা বলে থাকি। তো আপনাদের সকলের একটু চিন্তা করতে হবে। আপনি যেমন নিজ দায়িত্ব পালন, যদি কোনো একটা নোটিশ জারি করতে দেয়া হয় সেখানেও আপনাদের খরচা দিতে হয়। তো আমরাও যেমন অর্থ ছাড়া কোনো কাজ করি না, তো রাষ্ট্রের কাছ থেকে একটা দাবি আদায়ের জন্য সেখানেও কিন্তু অর্থের প্রয়োজন আছে। তো সেই অর্থের প্রয়োজনটা কিভাবে পূরণ করা সম্ভব? তো আপনারা না এগিয়ে আসলে আমাদের দ্বারা কিন্তু সম্ভব নয়। তো আমি আবারও বলছি, আপনারা সকলেই ভেবে চিনতে, কারণ যারা অনেকে সংসার চালাতে পারছে না, যেমন শাকিল বললেন, তো শাকিলের মতন আমি শাকিলকেই প্রশ্ন করব, এই যে হাইকোর্টের রায় হওয়ার পরে যারা 7 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা দিয়ে গ্রাম পুলিশ বাহিনীর এই গর্বিত পোশাক পরার জন্য, চাকরিটা নেয়ার জন্য খরচা করলেন বিভিন্নভাবে, তো আপনাদের অনেকেরই জানা। কেন ভাই? তো আমরা যারা পূর্বে চাকরি নিয়েছি, বিনা পয়সায় চাকরিতে এসেছি, তো আপনি আপনার চাকরিটি জাতীয়করণের জন্য 10,000 টাকা খরচা করুন তো দেখি। আপনারা 1 টাকাও খরচা না করে খালি সংবাদ কি হলো, আসলে এভাবে কোনো কিছুই হবে না। কারণ যদিও হয় সেটা দীর্ঘ সময়ের অপেক্ষার পর দেখা যেতে পারে।
তবে চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে। যদি আপনারা বলেন সম্ভব নয়, তাহলে এখানেই আমি মনে করি থেমে যাওয়াটাই উচিত। যদি থেমে যাই, মামলাটা কি একা একাই এমনি এমনি চলবে কিনা বলবেন আপনারা। আর যদি এই মামলা আমরা সকলে মিলে দ্রুত শুনানির জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুত শুনানি করা সম্ভব হবে। সে জায়গা থেকে আমাদের সকলেরই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। আমিরুল হোসেন ভাই, তিনি 2 লক্ষ টাকা দিয়ে চাকরিটা নিয়েছেন, দেখেন। আর এই ভাইটি এখন বাড়িতে থাকতে পারছে না। তো আমিরুল ভাই, আশা করি আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন, মেসেঞ্জারে নক দিবেন বা আপনার নাম্বার দিবেন। আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো, সমস্যা কি জানাবেন, চেষ্টা করব ভাই হিসেবে, বন্ধু হিসেবে। আপনার যদি আমাদের দ্বারাই এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দ্বারা কোনো সহযোগিতা হয়, চেষ্টা করব। কারণ আপনারা জানেন, সবসময় আমি বলে থাকি, যারাই কোনো সমস্যায় পড়বেন, যে কোনো বিষয়ে সমস্যায় পড়তেই পারে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, সেক্ষেত্রে আমাদেরকে আপনারা জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটি, আপনারা জানেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের মাধ্যমেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের উন্নয়নে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। তার সফলতাও আমরা পেয়েছি, গ্রাম পুলিশের ঐতিহাসিক রায় পেয়েছি। এবং আপনারা জানেন, বর্তমান যে বেতনটি পাচ্ছেন 6,500 7,000, সেটাও আমরা অর্জন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি মঞ্চস্টার কাছে। কারণ লক্ষ্য নিয়ে যদি আপনি যে কোনো কাজ সঠিকভাবে করেন, অবশ্যই আপনি সফল হবেন। সময় লাগতেই পারে, ধৈর্য ধরতে হবে অবশ্যই। ভাইজান, মনে আছে কিন্তু টাকা নাই, খুবই বুঝতে পারছি না, খুব কষ্ট লাগে। হ্যাঁ, শাকিল আহমেদ ভাই, ধন্যবাদ। মন আছে, টাকা নাই। আসলে টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই চলে না। তবে মন যদি থাকে, আপনি যে কোনো কাজ সফল করতে পারবেন। তবে মনের মধ্যে আপনার লক্ষ্য থাকতে হবে। শুধু ঘরে বসে বসে আমরা শুয়ে শুয়ে যদি মন আছে করি, আসলে ওটা মন নয়। আমরা যেভাবেই হোক, আমি একটা প্রশ্ন আপনাদের ছুড়ে দেব, আমরা যেভাবেই হোক পরিবারের খাবার কিন্তু ম্যানেজ করি, আমরা ঠিকই পোশাক ম্যানেজ করি, আমাদের প্রতিটি দিনই পার হয়ে যাচ্ছে, অনেকে অ্যাক্সিডেন্ট করছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আমরা কি সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিচ্ছি না? আমরা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে, দোকানে বাজারে আমরা ঋণগ্রস্ত, সবই ঠিক আছে, কিন্তু ঋণের মাঝেও আপনার তো রিস্ক নিতেই হবে, জীবনের রিস্ক। কারণ জাতীয়করণ যখন হয়ে যাবে, তখন আপনি আমি, এই জাতীয়করণ হওয়ার পরে আমি উজ্জ্বল খান চাকরি থেকে রিটায়ারমেন্টে গেলাম, আমি পেনশন পাবো বাকি জীবনটায়। যখন মারা যাব, আমার স্ত্রী সেই পেনশনটা পাবে। তাহলে জাতীয়করণ হওয়ার পরে আমি উজ্জ্বল খান যদি মারাও যাই, আমরা যদি মারাও যাই, তারপরও আমার স্ত্রী সন্তানকে কোথাও হাত পাততে হবে না। এবং অবশ্যই নিশ্চিত একটি ভবিষ্যৎ আমরা রেখে যেতে পারবো। আর নিশ্চিত একটি ভবিষ্যৎ যদি রেখে যেতে পারি, আপনি আমরা এই পৃথিবীর প্রতিটা মানুষই পরবর্তী প্রজন্মর জন্য কিছু না কিছু রেখে যাওয়ার চেষ্টা করি। সেটা হয় একটি ভালো কাজ, যে কাজটি সবাই অনুসরণ করবে। হয়তোবা আমার স্ত্রী সন্তানের জন্য এমন একটি বাড়ি করে এবং তাদের আয়ের একটি রাস্তা তৈরি করে যদি আমি মারা যাই, তারা সেটা দিয়ে বাকি জীবনটা পার হয়ে যাবে। কারণ যদি আমি সেটা করতে পারি, তাহলে আমি মরে গেলেও আমার স্ত্রী সন্তান যদি অন্যের কাছে হাত পাতে, সেখানে আমি অবশ্যই অপরাধী এবং জাহান্নামে আমি যাবই। কারণ আমি আমার পরিবারের জন্য নিশ্চিত একটি ভবিষ্যৎ রেখে যেতে পারলাম না। তাই আমি মানুষ হিসেবে মনুষ্যত্বর জায়গা থেকে প্রশ্ন করুন, আপনি আপনার পরিবারের জন্য কি রেখে যাচ্ছেন, কি রেখে যেতে চাচ্ছেন?
আপনার আমার অবশ্যই আমাদের পরিবারের জন্য নিশ্চিত একটি ভবিষ্যৎ রেখে যায় যদি আমরা চাই, তাহলে আজই আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের ঐতিহাসিক রায়টি দ্রুত বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন এবং সকলেই যোগাযোগ করুন এবং নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন। আপনি যদি ঢাকায় আসেন, একটি মানুষ ঢাকায় আসলে মিনিমাম বাড়ি ফিরে যেতে 2000 টাকার মতন খরচা হয়। আপনারা একটি চিন্তাই করবেন, ঢাকা আমি যাব না, ঢাকা যাওয়ার যে ভাড়ার টাকাটা তার অর্ধেক আমি এই মামলা চালানোর জন্য দিয়ে দেব, বাকি অর্ধেক টাকা আমার স্ত্রী সন্তান তাদের জন্য একক তো মাংস 1 কেজি নিয়ে তাদেরকে খাওয়াবো। ইনশাল্লাহ আমি মনে করি তাদের আত্মা যেমন শান্তি পাবে, তেমনি আপনার ভবিষ্যতও বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। আপনারা সকলেই আশা রাখি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন বা শুনবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে সকলেই আজকের এই কথাগুলো শুনতে পারে এবং সকলেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে পারে। সজীব রোকন, লাইভটি বাদ দিয়ে জোরালোভাবে কি করতে হবে বলেন, তাহলে পদক্ষেপ আপনারা নেন, আমাকে জানাবেন ভাই এটা করতে চাই, আমি আপনাদের সাথে আছি। কিন্তু আমার আদালতের বিষয়টা আপনারা দীর্ঘদিন যাবতই জানেন, বিভিন্ন পদক্ষেপের পর আজও পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিলটি করেছে সেই আপিলটি কার্যতালিকায় থাকছে এবং আসছে। এটা হলো গ্রাম পুলিশের সর্ব পাওয়া এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগ্যটা আসছে। কিন্তু আপনাদেরও যে দায়িত্বগুলো আছে, শুধুমাত্র আপনারা ওয়েবসাইটে দেখবেন, ওই যে দেখা যাচ্ছে, এটা দেখলেই কি হবে? না, এটা বাস্তবায়নের জন্য আপনার অবশ্যই ভূমিকা আছে, সেই ভূমিকাটা অবশ্যই আপনার রাখতে হবে। তার জন্য আপনারা অবশ্যই অর্গানাইজ করে আলোচনা করে আপনারা জানাবেন, কারণ আপনারা একটি বিষয় সহজে এবং সকলেই জানেন যে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আপনি বা আমরা কোনো আন্দোলন করতে পারি না, এটা আইনগত বাধা আছে। অবশ্যই আমরা আইনগতভাবে সকল কার্যক্রম পরিচালনা করা বৈধতা রাখি এবং করতে পারবো, আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। কারণ আমরা আন্দোলনে বিশ্বাসী নই, আমরা আইনের প্রতি আস্থা এবং শ্রদ্ধাশীল। ইনশাল্লাহ আমরা আইনকে শ্রদ্ধা রেখে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে এমন প্রত্যাশাই আমি করছি। আপনারা সকলে কি মনে করেন? সজীব রোকন ভাই, আপনি কোনো গ্রাম পুলিশ কিনা আমি জানি না, আইনগতভাবে আমাদের আন্দোলনের বিষয়ে বাধা আছে। তো যদি আপনার মনে চায় আপনি আন্দোলন করতে পারেন, আমি করব না, কারণ আমি আন্দোলনে বিশ্বাসী নই। কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের যারা নিয়োগ হয়েছিল 6537 জন শিক্ষক, তাদের আপনারা জানেন হাইকোর্টের রায়ে তাদের এই নিয়োগ বাতিল করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে আপিল করার পর এবং তারা দীর্ঘদিন বহু নির্যাতনের শিকার হয়েছে, তারপরে তারা রায় পেয়েছে। এবং কিছু বলবা, ওই যে ওখানে দেখো, ওই যে দরজার সাথে দেখো, তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে ভুল হওয়ার কথা নয়। যারা আন্দোলন করতে চাচ্ছেন আপনি আপনার মতন আন্দোলন করতে পারেন ভাই, কারণ আমি আন্দোলন করব না, সেটা
আপনার ব্যক্তিগতভাবে আপনি করতে পারেন। আদালত কর্তৃক গ্রাম পুলিশ বাহিনীর এই এফিডেভিট বলে আমি কখনোই কোনো আন্দোলনের আপনারা জানেন পূর্বে আন্দোলন করেছি, আন্দোলন করার পরও ফলাফলটা কতটুকু এসেছে এবং আদালতে রিট করার পরে গ্রাম পুলিশের আজকের যে বেতনটি সেটা বর্ধিত হয়েছে, বৃদ্ধি হয়েছে এবং রায় হয়েছে। টোটাল জিনিসটা আপনারা আগে অর্গানাইজ জেনে নেবেন, জেনে বুঝে করবেন। তার আগে বহুত আন্দোলন হয়েছে, তখন কিন্তু বাহিনীর ভাগ্যের উন্নয়ন হয়নি, এটা কাগজে কলমে প্রমাণিত। বাসার ভাই আপনাকে ধন্যবাদ ভাই। আমরা নোয়াখালী থেকে সর্বোত্তম চেষ্টা করব, আমাদেরকে একটা সংক্ষিপ্ত বিবরণ দিন। সারা বাংলাদেশ গ্রাম পুলিশ কখনো এক হবে না ভাই, আমরা বঞ্চিত হব, একটু বলুন। ধন্যবাদ আবুল বাসার ভাই। সুবর্ণচরের গ্রাম পুলিশ সদস্যরা হাতে গোনা 2-3 জন বাদে সকলেই কিন্তু রিটের সদস্য। আপনারা অনেকেই হয়তো বা জানেন না, এই সুবর্ণচরের আবুল বাসার ভাই তারা পূর্বে থেকেই এই মামলার বাদী হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। হয়তোবা সেভাবে পূর্বে ইতিবাচকভাবে চেষ্টা না করতে পারলেও তারা সবসময় তাদের মনোবল দৃঢ়তার সাথেই তারা এগিয়ে আছে। তো ইসুফ গনির কথা না বললেই না, নোয়াখালীর সুবর্ণচরের ইসুফ গনি ছোটো ভাই, ও খুব অনেস্ট ভালো ছেলে। ইনশাল্লাহ আবুল বাসার ভাই এবং গনি মিলে এরা ম্যাক্সিমাম সদস্যই ওই থানার 61 জনের মতন বাদী আছেন, 61 জন, 62 জন। তো যাই হোক, আমি অবশ্যই বাসার ভাইকে বলবো ফোন দিবেন, ফোনে কথা হবে। আর আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে আলোচনা করলেই সব কিছু সম্ভব নয়। আদালতের কার্যক্রমটি পরিচালনা করতে যেমন অর্থের প্রয়োজন আছে, ওই যে একটি ভাই বলল আন্দোলনের কথা, তো ঢাকা আসতে আপনাদের যে 2000 টাকা আসবেন আর যাবেন, আর ওখানে আন্দোলন করতে গেলে 10 দিন থাকলে মিনিমাম আপনার 20,000 টাকা খরচা হবে। তো যে ভাইটি আন্দোলনের কথা বলেছেন, আমি তার উপলক্ষেই বলতে চাই যে আপনি এই এতগুলো টাকা নষ্ট করতে প্রস্তুত আছেন, কিন্তু মামলার জন্য কত টাকা দিয়েছেন? যদি না পারেন অন্তত নিজের জায়গা থেকে 1000 বা 2000 যা পারেন আপনি আপনার থেকে সহযোগিতা করুন এবং মামলা আর শুনানি করার জন্য এগিয়ে আসুন, তাহলেই দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে আমরা বেশিরভাগই পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিন্তু পরামর্শ দেওয়াটা যতটা সহজ এবং বিনা পয়সার বিষয়, কিন্তু কাজ করতে ভাই অর্থের প্রয়োজন। আর সেই অর্থের কাছে গেলেই আমরা একেবারেই শীতল হয়ে যাই, শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন আমাদের দম বের হওয়া ভাব হয়ে যায়। এরই নাম গ্রাম পুলিশ, এরই নাম বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। কারণ আমাদের শরীর যেন ঠান্ডা না হয়। একটা জিনিস আপনাদেরকে সংক্ষিপ্ত একটা কথা বলি, আরেকটি প্রশ্ন রাখি। 2017 সাল এটা মামলার সাল এবং যাতায়াত ভাতার সাল। তো মামলার আগে সে 14 সাল থেকে এই বাহিনী নিয়ে কাজ করছি এবং 17 সালে মামলা করার পর থেকে 2025 সাল চলমান, ম্যাক্সিমাম সপ্তাহে প্রতি সপ্তাহেই প্রায় আমাদেরকে ঢাকায় যেতে হয় এবং একদিন থাকতে হয় এবং দুদিনও থাকতে হয়, অনেক সময় একাধিকবার যেতে হয়। তো এই যে ঢাকায় আসতে যাইতে শুধুমাত্র গাড়ি ভাড়া কত লক্ষ টাকা লাগতে পারে বা লেগেছে, একটু সংক্ষিপ্ত হিসাব আপনারা নিজেরা করবেন এবং সেই অর্থটা কতটুকু গ্রাম পুলিশ সদস্যরা আমাকে সহযোগিতা করেছে এবং আমি কতটুকু গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতা ছাড়া আমি ছুটে গিয়েছি, একটু মিলিয়ে দেখবেন, তাহলেই
হয়তোবা গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আরও রাস্তাটা সহজ হয়ে যাবে। কারণ আমরা অভিমান করতে জানি, আমরা অভিযোগ করতে জানি, আমরা সমালোচনা করতে জানি, তবে কেউই ভাগ্য পরিবর্তনের কার্যক্রমে ঝাঁপিয়ে পড়তে জানি না। কারণ মুখে বলি সব করব, ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত আছি, মামলা চালানোর জন্য প্রস্তুত নাই। যারা দেখেছেন আন্দোলন হয়েছে, আন্দোলনে 6 দফা দাবি দেওয়া হয়েছে। এর আগে যতগুলো আন্দোলন হয়েছে সেখানে 7 দফা 8 দফা দাবি দেওয়া হয়েছে। শুধুমাত্র এক দফা এক দাবি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের, এই এক দফার দাবিতে শুধুমাত্র আদালতেই গ্রাম পুলিশের স্বপ্নটি ঝুলমান আছে। আর সেটা নিয়ে শুধুমাত্র রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি কাজ করে যাচ্ছে। তাহলে আপনাদের ভূমিকাটা কি একটু বলবেন, আশা রাখি। এমনি মিলন মোল্লা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছি। তো দুর্দশা কবে মুক্তি পাবো? 232 বছর আগে আজও তাদের অধিকার ফিরে পেল না। দেশ পরিচালনা করেন তারা কি জানে না 6,500 টাকায় মানুষ সংসার কীভাবে চলে? ধন্যবাদ ভাই। কথাটা সঠিক, তারা জানে, তারা অবশ্যই জানে, এবং তারা জেনেই কিন্তু এই যে গেজেট যে হয়েছে, তারা যে জাতীয়করণের অন্তর্ভুক্তি করার জন্য গেজেট করেছে, গ্রাম পুলিশের আইন করেছে রাষ্ট্র, সেটা আমরা বাস্তবায়ন করাতে ব্যর্থ হয়েছি। এটা আমাদের গ্রাম পুলিশের নেতৃবৃন্দ তৎকালীন যারা ছিলেন তারাই এর জন্য দায়ী বলে আমি মনে করি। যদি তারা তখন এটা নিয়ে সরগরম হতেন, আইনের আশ্রয় আসতেন, তাহলে নগদেই সেটার ফয়সলা হতো। আজকে এত জটিল হতো না। জটিলটা হয়েছে দীর্ঘ সেই 11 সালের জুন মাসের 2 তারিখে সেই গেজেটটি হওয়ার পরে আবার 15 সালে আরেকটি গেজেট হয়ে গেছে। তারপরে এসে আমরা রিট করলাম, কারণ আগে যারা ছিলেন তারা সেই ভুলটি করে গেছে। আশা রাখি আপনারা কথাটা বুঝতে পেরেছেন। আর এই কারণেই দীর্ঘদিন আমাদের অতিবাহিত হয়েছে। তবে আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে এবং সকল উপদেষ্টা মহোদয়দের মাধ্যমে এই নতুন বাংলাদেশে এই বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এই বৈষম্য থাকবে না যে বাংলাদেশে, সেই বাংলাদেশে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করবেন বর্তমান সরকার, এমনটাই আমি এবং 47,000 পরিবার মনে করে, এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যরা চাতক পাখির মতন রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের দিকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় সকল উপদেষ্টা মহোদয়গণের দিকে তাকিয়ে আছে সারা বাংলার গ্রাম পুলিশ পরিবার। ইনশাল্লাহ খুব শীঘ্রই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের উন্নয়ন হবে, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে, অবশ্যই আইন ও আদালতের মাধ্যমে। ইনশাল্লাহ সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের সেই দিন ঈদ উদযাপন হবে। সেই ঈদের অপেক্ষায় সারা বাংলার গ্রাম পুলিশ পরিবার আজ চাতক পাখির মতন তাকিয়ে আছি। কারণ এখন এই যে ঈদ গেল, ঈদ উল ফিতর গেল, কিন্তু আমাদের মুখে ছিল না হাসি। কষ্টের রুল আমরা পারিনি আমাদের পরিবারের মুখে হাসি ফুটাতে। আমরা কেন যেন বারবারই নিজেকে যখন প্রশ্ন করি, বারবারই অপরাধী হয়ে যাই। সেই অপরাধীর জায়গা থেকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা চাতক পাখির মতন তাকিয়ে আছে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের দিকে। ওই বুঝি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি সর্বোচ্চ আদালতের 1 নম্বর বেঞ্চের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের মাধ্যমে গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়ন হবে। গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হয়ে যাবে। সেই সংবাদটির অপেক্ষায় আমরা
আজও চাতক পাখির মতন তাকিয়ে আছি। আশা করি গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুরা আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। আর অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনলেই হয়তোবা গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবেই হবে, খুব শীঘ্রই হবে, এমনটাই আমি বিশ্বাস করি এবং আমি মনে করি। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আবারও সকলকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।